হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, মধ্যপ্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম। 22শে ডিসেম্বর উজ্জয়িনীর মহাকালেশ্বর দর্শন ও সাইট সিইং করে আমরা পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনী স্টেশনের কাছেই কৃষ্ণ সুদামা হোটেলে লাঞ্চ করবার জন্য। মেনুতে ছিল ভাত, আচার, পনির বাটার মশলা, স্যালাড, খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভর্তা ইত্যাদি। আর আমরা উজ্জয়িনীতে ছিলাম উজ্জয়িনী স্টেশনের কাছে অবস্থিত আমন্ত্রণ হোটেলে। এই হোটেলের 104 নাম্বার রুম থেকে বাইরের দৃশ্যটা ছিল কিছুটা এইরকম। রুমে ডবল বেডের একটি খাট, সোফা, টি টেবিল, টিভি, মিরর এবং টয়লেটে বেসিন, কমোড, বালতি, মগ, গিজার, টাওয়াল যা যা থাকার সবই ঠিকঠাক ছিল। সারাদিন উজ্জয়িনীর বিভিন্ন মন্দির দর্শন করে সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গিয়েছি উজ্জয়িনীর বিখ্যাত রামঘাটে সন্ধ্যারতি দেখবার জন্য। এখানে পবিত্র শিপ্রা নদীতে সন্ধ্যাবেলা সকলে প্রদীপ ভাসায় এবং এই রামঘাটের সন্ধ্যারতি দেখবার মতো। মন্দিরের শহর উজ্জয়িনীর রামঘাট চত্বর, সন্ধ্যে 6:30। রামঘাটে সন্ধ্যারতি দেখে আমরা পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত হরসিদ্ধি মাতার মন্দিরে। এই মন্দির চত্বর সন্ধ্যাবেলা বেশ জমজমাট এবং কেনাকাটা করার জন্য এই মন্দিরের পাশে অনেক দোকান রয়েছে। এই মন্দিরে একটি গাছের মধ্যে সন্ধ্যাবেলায় দিরা বা প্রদীপ জ্বালানো হয়। এটি একটি দেখার মতো বেশ ইউনিক একটা দৃশ্য বলে আমার মনে হয়েছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে। সকালবেলা বাবা মহাকালের দর্শন হয়েছিল, কিন্তু সন্ধ্যাবেলা আবারও আমরা পৌঁছে গিয়েছিলাম মহাকালেশ্বর করিডরে, কারণ সন্ধ্যাবেলার এই আলোকোজ্জ্বল মহাকালেশ্বর করিডর দেখবার মতো। আর ওইটি হলো শ্রী মহাকালেশ্বর ভক্ত নিবাস। মন্দির চত্বরের ওই বিল্ডিংয়ে থাকার জন্য 2 মাস আগে থেকে অনলাইন বুকিং করতে হয়। পুরো মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবতার মূর্তি ও কারুকার্য খোদাই করা, এবং কিছু দূর পরপর বিভিন্ন দেবতার মূর্তি তৈরি করা হয়েছে। হাঁটতে হাঁটতে দেখো আমরা এবারে পৌঁছে গিয়েছি মহাকাল করিডোরের নন্দী দুয়ারে। এই দুয়ার ছাড়াও মহাকাল করিডোরে ঢোকার জন্য আরও বেশ কয়েকটি গেট রয়েছে। সেই দিন শরীরটা একটু খারাপ থাকায় হোটেলে ফিরে ডিনার না করেই ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল অর্থাৎ 23শে আগস্ট ভোর 3:30-র সময় উঠে আবারও পৌঁছে গিয়েছি মহাকাল করিডোরে ভস্ম আরতি দেখবার জন্য। পুরো মন্দির চত্বর হর হর মহাদেব, বোম ভোলে ইত্যাদি ধ্বনিতে মুখরিত। দেখো এত সকালে এত সকালেও কি পরিমাণ ভিড় দেখো। মহাকালেশ্বর মন্দির থেকে বেরিয়ে এরপরে ওই ভোররাতেই আমরা দর্শন করে নিয়েছিলাম বিখ্যাত গড়কালিকা মায়ের মন্দির ও কালভৈরবের মন্দির। বলা হয় এই কালভৈরব মন্দির দর্শন না করলে নাকি মহাকাল দর্শন সম্পূর্ণ হয় না। আর কালভৈরবের মন্দিরে কিন্তু খুব ভিড় হয় এবং দর্শনের জন্য প্রচুর লাইন পড়ে। আর ভোররাতে যাওয়ায় আমরা অতটাও ভিড় পাইনি এবং খুব ভালোভাবে বাবার দর্শন করেছিলাম। এরপর আমরা পৌঁছে গিয়েছি উজ্জয়িনীর বিখ্যাত মঙ্গলনাথের মন্দিরে। আর এই মন্দির চত্বর থেকে শিপ্রা নদীর অসম্ভব সুন্দর ভিউ লক্ষ্য করা যায়। অনেকে বলে থাকেন ভারতবর্ষের একমাত্র এই উজ্জয়িনীর মঙ্গলনাথের মন্দিরেই কিন্তু বাবা মঙ্গলনাথের কৃপায় মাঙ্গলিক দোষ কাটানো হয়। আর প্রতিদিন অনেক পুরোহিত পুজোর সাজ সরঞ্জাম নিয়ে এই মন্দিরে উপস্থিত থাকে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। আক্ষরিক অর্থে এই মাঙ্গলিক দোষ কী বা কাদের থাকে সেসব নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই। এসব নিয়ে আমি কিছুই জানি না বা আমার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। তবে এই মঙ্গলনাথের মন্দিরে গিয়ে যেটুকু শুনেছি সেটুকুই তোমাদের জানালাম। এরপর দেখো আমরা চলে এসেছি উজ্জয়িনীর আরেকটি বিখ্যাত সাইট সিইং পয়েন্ট সন্দীপনী আশ্রমে। শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ এই সন্দীপনী আশ্রমে আশ্রমিক পরিবেশে থেকে তার শিক্ষালাভ সম্পূর্ণ করেছিল। এখানে খাওয়া দাওয়া করার জন্য একটি মাঝারি মানের রেস্টুরেন্ট ও আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন জিনিস কেনাকাটা করার জন্য একটি ছোট্ট দোকান রয়েছে। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি, মনোরম এই আশ্রম চত্বরের পরিবেশ। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী আশ্রমের দেওয়ালে আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত রাম জানকী মন্দিরে। ট্যুরিস্টরা এই মন্দিরে খুব কম আসে। আমরা যখন এখানে পৌঁছেছিলাম আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট দেখতে পাইনি। মূল মন্দির ছাড়াও এখানে ছোট বড় আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে।
এই মন্দির চত্বরের আর্কিটেকচার বহু পুরনো। মনে করা হয় এই আর্কিটেকচারগুলি সব রাম লক্ষ্মণ যুগের। এই শান্ত নিরিবিলি পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ভার্তিহারি গুহাতে। ভার্তিহারি গুহা দর্শন করার জন্য এইরকম অনেকগুলি সিঁড়ির ধাপ নিচে নামতে হয়। একইভাবে ফেরার সময় এই সিঁড়ির ধাপগুলি পেরিয়ে ওপরে উঠতে হয়, যা কিন্তু বেশ কষ্টসাধ্য। সাথে বয়স্ক মানুষ থাকলে সমস্যা হতে পারে। গুহার ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ছবি তুলতে পারিনি। এখানেও একটি বেশ বড় সুন্দর মন্দির রয়েছে। গুহার ভেতরটা বেশ অনেকটাই বড়। মাথা নিচু করে না ঢুকলে মাথায় ভালোই আঘাত লাগতে পারে। এরপর হোটেলে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে হোটেলেই লাগেজ রেখে আমরা আবারও পৌঁছে যাই হরসিদ্ধি মাতার মন্দিরে। কারণ গতকাল রাতে হরসিদ্ধি মাতার দিরা জ্বালানো দেখলেও মাতার দর্শন হয়নি। মাতাকে দর্শন করে আমরা পৌঁছে যাই উজ্জয়িনীর যন্তর মন্তরে। এখানে একটি বৈদিক ঘড়ি রয়েছে এবং এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা আছে। এখানে ঢুকতে পার হেড 10 টাকা করে টিকিট লেগেছিল আমাদের। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাইলে তার জন্য আলাদা টিকিট কাটতে হয়। যেহেতু আমরা সন্ধ্যায় না গিয়ে দুপুরে গিয়েছিলাম, তাই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাইনি। এরপর একটি হোটেলে গিয়ে পিস পোলাও, ভেজ ফ্রাইড রাইস, স্যালাড, মালাই কোপ্তা কারি, ভাত, টক দই ইত্যাদি দিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটি গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম ওমকারেশ্বরের নর্মদা ঘাটে। আমাদের প্ল্যান ছিল নর্মদা ঘাটের সন্ধ্যারতি দেখার, কিন্তু রাস্তায় একটু লেট হওয়ার কারণে নর্মদা ঘাটে আমরা পৌঁছে দেখি সন্ধ্যারতি শেষ হয়ে গিয়েছে। ওমকারেশ্বরে আমাদের হোটেল ছিল হ্যাপি হোটেল। এখানে একটি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা। রুমে ছিল ডবল বেডের একটি খাট, মিরর, টেবিল, এসি, টাওয়াল, টয়লেটে বেসিন, কমোড, বালতি, মগ, গিজার, যা যা থাকার সবই ঠিকঠাক ছিল। 24শে ডিসেম্বর ভোর 5টার সময় স্নান করে ফ্রেশ হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেকটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মহাদেবকে দর্শন করবার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে মহাদেবের মন্দির। আর ওই মন্দিরে পৌঁছানোর জন্য নর্মদা নদীর ওপর ব্রিজ পার করতে হয়, যার স্থানীয় নাম নর্মদা ঝুলা। অন্ধকার থাকতেই, অর্থাৎ খুব ভোরবেলাতেই আমাদের বাবার দর্শন সম্পূর্ণ হয়েছিল। আর যেহেতু আমরা অনেক ভোরে এসেছিলাম, তাই খুব একটা ভিড় ছিল না। ভিড় মোটামুটি মাঝারি মানের ছিল। ওমকারেশ্বরে নর্মদা নদীর ওপর মোট 3টি ব্রিজ রয়েছে। আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, এই মন্দির চত্বরে কিন্তু বানরের বেশ ভালোই উৎপাত রয়েছে। একটু অসাবধানতার জন্য আমার 100 টাকার পুজোর ডালা নিয়ে চলে গিয়েছিল। আর একটু দূরে গিয়ে আমাদের সামনেই প্রসাদগুলো বসে বসে খেলো। যাই হোক, বজরংবলী খেয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। একটু একটু করে মন্দিরের সিঁড়ি বেয়ে অনেকটা উপরে আমরা উঠে এসেছি। আর এখান থেকে নর্মদা নদী সহ ওমকারেশ্বর শহরের ভিউ ছিল কিছুটা এই রকম। এখানকার প্রত্যেকটি মন্দিরেই কিন্তু মন্দিরে ঢোকার আগে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। মন্দিরে ঢোকার আগে ফুলমালার এইরকম অনেক দোকান পেয়ে যাবে বিভিন্ন দামের। নর্মদা নদীর ব্রিজ থেকে এই যে অনেকে নৌকা বিহার করছে, এই হলো নর্মদা নদীর ওপর ব্রিজ। আর এই হলো বাবা ওমকারেশ্বর মহাদেবের মন্দির। কিন্তু এখানে যেহেতু সব ব্যারিকেড দিয়ে আটকানো আছে, তাই অতটা ভালো আসছে না। এই হচ্ছে বাবা মহাদেবের মন্দির, আর এই যে ওমকারেশ্বর মহাদেবের মন্দিরের পাশে নর্মদা নদী, আর অনেক লোকে নর্মদার বিহার করছে। এই হচ্ছে পুরো নর্মদা ঝুল ব্রিজ। এখানে 3টি ব্রিজ রয়েছে। ঝুলা ওমকারেশ্বর মহাদেবের নর্মদা ঝুলা পার করে আমরা এখন যাচ্ছি মামলেশ্বর মহাদেবের কাছে। ওমকারেশ্বর মহাদেবের কাছে যাওয়ার রাস্তা, আর তার একদম মন্দিরের কাছে রয়েছে হোটেল গুরুপ্রিয়া। এই হচ্ছে রাস্তা। আর এখানে ফুল, মালা, প্রসাদ সব কিছুরই দোকান রয়েছে। প্রচুর ফুলের দোকান রয়েছে। এগুলো সব ফুল, মালা, ডালার দোকান। আর এই হলো নর্মদা ব্রিজ। ওমকারেশ্বর মহাদেবের পুজো দিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি নর্মদা নদীর এই পারে মামলেশ্বর মহাদেবের কাছে। বলা হয় ওমকারেশ্বর ও মামলেশ্বর এই দুটি জ্যোতির্লিঙ্গ হাফ হাফ, অর্থাৎ এই দুটি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন না করলে একটি জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অর্ধেক হলো ওমকারেশ্বর আর বাকি অর্ধেক হলো মামলেশ্বর। আর এই হলো মামলেশ্বর মন্দির চত্বর। ওমকারেশ্বর দর্শন করে আমরা খুব সকালেই মামলেশ্বর দর্শন করে ফেলেছিলাম। খুব সকালে আসায় মামলেশ্বর মহাদেবকে দর্শন করার সময় আমরা অতটাও ভিড় পাইনি, কিন্তু আমরা দর্শন করার পরেই বেশ ভালোই ভিড় হয়ে গিয়েছিল। এই যে ব্যারিকেডের ওপারে দর্শনের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং মুখে ভোলে বাবা জয়গান গাইছে। গোমুখ ঘাট যাবার রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই মামলেশ্বর মহাদেবের মন্দির। ওমকারেশ্বরের সাইট সিইং করে আজ আমরা পৌঁছে যাব মহেশ্বরে। খুব তাড়াতাড়ি ফিরছি সেই ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।